আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি 2024 কুমিল্লা বোর্ড ফিজিক্স প্রথম পত্রের যে এমসিকিউটা সেটা সলভ করব। প্রথম কোশ্চেনে আমাদের কি বলা আছে, সম আয়তনের একটা পিতলের গোলক ও একটা টেনিস বলের ভরবেগ সমান হলে গতিশক্তির কার কম কার বেশি সেটা আমাদের এটা জানতে হবে। ওকে, আমাদের কোশ্চেনে কি কি দেওয়া আছে, বলা আছে যে সম আয়তনে অর্থাৎ ভি সমান, সো পিতলের গোলকের ভলিউম এবং টেনিস বলের যে ভলিউম, দুইটার ভলিউম কি সেম, ভি ভি করে। ওকে, ভরবেগ সমান অর্থাৎ পিতলের গোলকের যে ভরবেগ, টেনিস বলের ভরবেগও কি সমান, ভলিউম সমান, পি সমান। গতিশক্তি তুলনা করতে বলছে। এখন গতিশক্তির সাথে ভরবেগের কি সম্পর্ক আমরা জানি, ই কে ইজ ইকুয়ালস টু পি স্কোয়ার বাই টোয়াইজ এম। সো ই কে এর সাথে এম এর কী সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তার মানে যেটার এম বেশি সেটার গতিশক্তি কম। সো চিন্তা করো তো, পিতলের গোলকের সম আয়তনের পিতল যদি নাও আর সম আয়তনের টেনিস বল যদি তুমি নাও, কোন বলটার ভর বেশি হবে? অবভিয়াসলি পিতলের যেটা ভর আর টেনিস বলের যেটা ভর সেটার তুলনায় বেশি হবে। সো পিতলের ভর যেহেতু বেশি, আচ্ছা কীভাবে বেশি সেটা যদি না বুঝতে পারো, আরেকটা জিনিস সহজে বুঝতে পারো যে পিতলের যেই ঘনত্ব, টেনিস বলের যে ঘনত্ব, এর মধ্যে থেকে আমরা জানি পিতলের ঘনত্ব টেনিস বলের ঘনত্ব থেকে অবশ্যই বেশি হবে। আবার ঘনত্বর সাথে ভরের সমানুপাতিক সম্পর্ক। সো পিতলের ঘনত্ব যেহেতু বেশি, পিতলের ভরও কী হবে, বেশি হবে। সো টেনিস বলের যেহেতু এখানে ভর কম, সো টেনিস বলের আলটিমেটলি গতিশক্তিটা কী হবে, বেশি হবে। রিজন, ভরবেগ সমান। সো ভরবেগ সমান হওয়ার ফলে এই জিনিসটা হইতেছে, যার ভর কম তার গতিশক্তি কি বেশি। সো টেনিস বলের ভর কম, টেনিস বলের গতিশক্তি বেশি। সো আমাদের 1 হয়েছে কারেক্ট অ্যান্সার। ওকে, পিতলের গোলকের গতিশক্তি বেশি। সো না, একটা যদি হয় অ্যান্সার আর একটা তো ভুল হবেই। উভয়ের গতিশক্তি সমান। আচ্ছা, কখনোই কিন্তু দুইটার গতিশক্তি সমান হইতে পারবে না। যদি এইটা শুধু সমান হইতে হয়, 3 নং যদি সমান হইতে হয়, 1 নং 2 নং তো ভুল। এবার 1 নং 2 নং থেকে কোনটা যদি সমান হয়, 3 নং তো ভুল। তার মানে এখানে অপশন শুধুমাত্র 1 কারেক্ট। ঠিক আছে, অপশনটা এটা, এখানে কোনো অপশানই নাই। সো 1 হচ্ছে অ্যান্সার। চলো 2 নম্বরটা দেখি। 2 নম্বর হচ্ছে, এই একটা সমীকরণ দ্বারা বর্ণিত গতিশীল কোনো কণার কম্পাঙ্ক নির্ণয় করো। ওকে, আচ্ছা এটা কিসের সমীকরণ বলতে পারো? সমীকরণটা দেখে আমাদের কি মনে হইতেছে, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, অর্থাৎ এখানে এক যদি স্মরণ হইতো, স্মরণকে আমরা ডাবল ডিফারেন্সিয়েশন করেছি। সো ডাবল ডিফারেন্সিয়েশন করলে সেটা ত্বরণ হয়ে যায়। সো আমরা জিনিসটাকে ত্বরণ আকারে লিখতে পারি, 4a প্লাস 64x ইকুয়ালস টু 0। বা আমরা যদি এটাকে একটু পক্ষান্তর করি, আমরা জানি 4a ইজ ইকুয়ালস টু মাইনাস 64x এখানে লেখা যায়। সো এখান থেকে তুমি লিখতে পারো তোমার a এর মান কত আসবে, মাইনাস 16 ইন্টু এক্স। সো a ইজ ইকুয়ালস টু মাইনাস 16x। এখন এই সমীকরণটা দেখে কিসের সাথে তুলনা করা যাইতে পারে? এখানে আমরা জানি a ইজ ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, সিম্পল হারমোনিক মোশনের সমীকরণ। সো এটার সাথে যদি আমরা তুলনা করি, আমরা এখানে দেখতে পাইতেছি আমাদের ওমেগার যে মান, ওমেগা স্কোয়ারের মান 16, সো ওমেগার মান বের হবে 4। সো ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। সো এখানে তো শুধুমাত্র কম্পাঙ্ক বের করতে বলছে। আমরা জানি কৌণিক কম্পাঙ্কের সাথে কম্পাঙ্কের সম্পর্ক কি, টোয়াইস পাই এফ। সো আমাদের এফ যদি বের করতে হয়, ওমেগাকে 2 পাই দিয়ে ভাগ দিতে হবে। সো 4কে যদি 2 পাই দিয়ে ভাগ দাও, অর্থাৎ 4/2 পাই, অর্থাৎ আলটিমেটলি আমাদের রেজাল্ট হবে 2/পাই হার্টজ। ঠিক আছে, সো আমাদের রেজাল্ট হচ্ছে খ। 3 নম্বর কোয়েশ্চেনে কি আছে, কে ক্যাপ ক্রস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। আচ্ছা, জে ক্যাপ ক্রস কে ক্যাপ ভেক্টরটা কি হবে? আচ্ছা, এখানে এটাকে যদি আমরা একটু এক্সপ্যান্ড করি, যে কে ক্যাপ ক্রস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। ওকে, সো কে ক্যাপ ক্রস জে ক্যাপ প্লাস কে ক্যাপ ক্রস কে ক্যাপ। সো দুইটা যখন আমরা তো জানি আই জে কে, এই যে একক ভেক্টরগুলো একটা আরেকটা 90 ডিগ্রি। সো যখন আমরা ক্রস গুণন করি, সো ক্রস গুণন যখন করি তখন আমরা জানি আই ক্রস জে ক্রস কে ক্রস আই ক্রস জে যেটার ভ্যালু সেটা হচ্ছে কে ক্যাপ, জে ক্রস যেটার ভ্যালু সেটা হচ্ছে কে ক্যাপ, আর কে ক্রস আই যেটার ভ্যালু সেটা হচ্ছে জে ক্যাপ।
বাট যখন তুমি সেম জিনিসগুলোকে ক্রস করবা সেই সবগুলো কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। তার মানে আমরা এখানে দেখতে পেতেছি এটা হচ্ছে 0 হয়ে গেছে। আর কে ক্রস জে ক্যাপ যেটা, জিনিসগুলো এইভাবে যে ধরো আই জে কে, এই তিনটাকে যদি আমরা একটা চক্রক্রমিক রাশি মনে করি, আই এর সাথে যখন জে ক্রস করব তখন কে পাবো, কে এর সাথে যখন আই ক্রস করব তখন জে পাবো। এই চক্রাকারে যখন জিনিসগুলো যাবে তখন অপোজিট যে ভ্যালুটা হবে সেটা হবে, তার চিহ্ন কখনো চেঞ্জ হবে না। বাট এই যে ক্রমটা আছে সেই ক্রমটার যদি উল্টা দিকে কখনো আমাদের ক্রস করতে হয় তখন রেজাল্ট সেমই হবে, বাট সামনে একটা মাইনাস চিহ্ন চলে আসবে। সো আমাদের এখানে বলছে কে ক্রস জে, সো কে এর সাথে আমাদের জে ক্রস করতে হবে, বাট আলটিমেটলি রেজাল্ট তো হওয়ার কথা বা আইডিয়াল কেস হওয়ার কথা ছিল জে ক্রস কে, ফলে আই পাইতাম। সো আমাদের কে ক্রস যখন জে করতে হবে তখন আমরা আই না বরং মাইনাস আই পাবো। ঠিক আছে, সো আমাদের এখানে অ্যান্সার মাইনাস আই ক্যাপ। 3 নম্বর গেল। 4 দেখো কি বলছে, সরল দোলকের একটি পূর্ণ দোলনের ক্ষেত্রে কয়টি অবস্থানে ববের সমস্ত শক্তি বিভব শক্তি, অর্থাৎ টোটাল শক্তি বিভব শক্তি কখন হবে। আচ্ছা, একটা বব মনে করো, এখানে একটা বব আঁকলাম আমরা, মনে করো এটা হচ্ছে বব। সো ববটাকে আমরা তুললাম, মনে করো হাইয়েস্ট এই পয়েন্টে তুলে ছেড়ে দিলাম। সো তাকে যদি ছেড়ে দেই, এটা হচ্ছে তার হাইয়েস্ট পয়েন্ট অর্থাৎ বিস্তার পয়েন্ট। সেই বিস্তার পয়েন্টে ছেড়ে দিলে এটা তার ইকুইলিব্রিয়াম পয়েন্ট। তারপর আবার সেম আরেকটা পজিশন আছে, সেটা হচ্ছে কি তার অপোজিট দিকে বিস্তার পয়েন্ট। আচ্ছা, আমরা জানি বিস্তার যে পয়েন্ট আছে, ঠিক আছে, সেই বিস্তার পয়েন্টে তার যে ভ্যালোসিটি হয় সেটা কত, 0। এবং বিস্তার পয়েন্টে সে তার ইনিশিয়াল যে অবস্থান থেকে সাম্যাবস্থান থেকে হাইয়েস্ট উচ্চতায় থাকে। কারণ এই পয়েন্টে যেহেতু তার ভ্যালোসিটি 0, তার কোনো গতিশক্তি থাকে না, অর্থাৎ এই পয়েন্টে তার টোটাল শক্তি কী হবে, তার বিভব শক্তি সমান হবে। সো এই পয়েন্টে তার টোটাল শক্তি তার বিভব শক্তি। ঠিক সিমিলারলি এই জিনিসটাই এই পাশে ঘটে। সো এমন দুইটা কেস আছে যেখানে তার গতিশক্তি তার বিভব শক্তি, তার টোটাল শক্তি তার বিভব শক্তি সমান হবে। সো এইটা দুইটা। ওকে, কাজের অভিকর্ষীয় একক কী? আমরা যদি বলি যে একটা বস্তুর ভর হচ্ছে 10 কেজি, তাহলে তার যে ভরের মানটা, সেই মানটা দিয়ে আমরা বলটা অনুভব করতে পারতেছি, কারণ তার ভরের সাথে 9.8 গুণ দিলেই আমরা কাঙ্ক্ষিত বলটা পেয়ে যাব। সো সেই যে আমরা যে ভরের যে মানটা, সেটাকেই বলের রিপ্রেজেন্টেটিভ হিসেবে তুলনা করতে পারি। এই কারণে কাজের অভিকর্ষীয় একক, অভিকর্ষ মানে এখানে পৃথিবীর যে আকর্ষণ সেটা থাকবে, অর্থাৎ জিটা উজ্জ্ব থাকবে। সো জিটা যদি উজ্জ্ব থাকে, আমরা কাজের অভিকর্ষীয় একক হবে ভর গুণ মিটার, অর্থাৎ ভরের একক কেজি মিটার। সো কেজি মিটার হচ্ছে কাজের অভিকর্ষীয় একক। 6 নম্বর দেখি, মহাকর্ষীয় বিভব শক্তি এবং উচ্চতায় লেখচিত্রের ঢাল কি নির্দেশ করে? আচ্ছা, মহাকর্ষীয় বিভব শক্তি এবং উচ্চতার লেখচিত্রের ঢাল কি নির্দেশ করে? সো মহাকর্ষীয় বিভব শক্তির সূত্র কি? মহাকর্ষীয় বিভব শক্তির সূত্র হচ্ছে মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর। এটা হচ্ছে মহাকর্ষীয় বিভব শক্তি। আর উচ্চতার লেখচিত্রের ঢাল অর্থাৎ ওয়াই বনাম এক্স। সো আমরা তো জানি যে গ্রাফগুলা ওয়াই বনাম এক্স এইভাবে থাকে। সো আমরা কোনো একটা জিনিসের ঢাল বের করতে হইলে সেটাকে আমরা ওয়াই অ্যাক্সিসকে আমরা এক্স অ্যাক্সিস দিয়ে ভাগ দিতে হবে। সো এক্স অ্যাক্সিসে কী আছে আমাদের, আর আছে, কারণ এক্স অ্যাক্সিস উচ্চতা বা রেডিয়াস মিন করতেছে, অর্থাৎ মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার। আর জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার ইকুয়ালস টু কি, মাইনাস এফ। মহাকর্ষীয় বিভব শক্তি উচ্চতার লেখচিত্রের ঢাল কি নির্দেশ করে, মাইনাস এফ। ওকে, 7 নম্বরটা দেখি আমাদের, তাপমাত্রা স্থির থাকলে আয়তন ও চাপের সম্পর্ক কোনটা? সো টেম্পারেচার ফিক্সড থাকলে আমরা জানি সেটা হচ্ছে বয়েলের সূত্র। সো বয়েলের সূত্রের ক্ষেত্রে আমরা জানি ভি সমানুপাতিক 1/v বা পি সমানুপাতিক 1/v। সো আমাদের কী কী গ্রাফ আছে ভি আর পি এর? সো ভি পি আমরা জানি ব্যস্তানুপাতিক সম্পর্ক। সো ভি যতই বাড়বে চাপ ততই কি কমবে, বা চাপ যতই বাড়বে ভি ততই কি কমবে। সো আমাদের 1 নং গ্রাফটা ঠিক আছে। 2 নং গ্রাফটা হচ্ছে ভি বনাম 1/p, অর্থাৎ আমাদের ওয়াই অ্যাক্সিস হচ্ছে ভি আর আমাদের এক্স অ্যাক্সিস কি 1/p হচ্ছে 1 অ্যাক্সিস। সো আমরা একটু এই ইকুয়েশনটাকে একটু ধরো সমান চিহ্নটাকে তুলে একটা সমানুপাতিক ধ্রুবক দিলাম কে ইন্টু 1/p। সো আমরা এখানে ভিকে কী ধরছি, ওয়াই অ্যাক্সিস ধরছি না, ইজ ইকুয়ালস টু কে ইন্টু
আমরা 1/p কে কী ধরছি, এক্স ধরছি। সো ওয়াই ইজ ইকুয়ালস টু কে এক্স, এটাই হচ্ছে আমাদের গ্রাফের লেখচিত্র, ভি বনাম 1/p গ্রাফ। সো ভি বনাম 1/p গ্রাফ অবশ্যই একটা মূলবিন্দুগামী সরলরেখা হবে, কারণ ওয়াই ইজ ইকুয়ালস টু কে এক্স বা ওয়াই ইজ ইকুয়ালস টু এম এক্স, এটা হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা। তারপর হচ্ছে পিবি বনাম পি। সো পিবি বনাম পি মানে কি, মনে করো আমরা তো জানি ভি সমানুপাতিক 1/p। সো এখন যদি আমরা একটা কাজ করি, ভি ইজ ইকুয়ালস টু কে ইন্টু 1/p, বা পি পি পিকে তুমি এক পাশে নিয়ে যাও ভি এর সাথে। সো পিবি ইজ ইকুয়ালস টু কি, একটা কনস্ট্যান্ট, তার মানে পিবির গুণফল সর্বদাই কী থাকবে, কনস্ট্যান্ট থাকবে। সো তুমি যদি পি বাড়াও ভি কমে যাবে, বি যদি বাড়াও পি কমে যাবে, অর্থাৎ তুমি এইগুলোকে যেভাবেই চেঞ্জ করো ভলিউমটা বা প্রেশারটা এমনভাবে চেঞ্জ হয়ে যাবে যাতে দুইটা গুণফল কী থাকে, সবসময় কনস্ট্যান্ট থাকে। এই কারণে তুমি এই অ্যাক্সিসে যতই প্রেশার ইনক্রিজ করো ভলিউম ততই ডিক্রিজ হয়ে পিবিটা অলওয়েজ কী থাকবে, কনস্ট্যান্ট থাকবে। সো এই লেখাটাও কারেক্ট। সো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 1 2 3। ওকে, তারপর আসো 8 নং। 2 মিটার দীর্ঘ একটি তারের দৈর্ঘ্য 0.2 মিটার বৃদ্ধি পেলে, সো এটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি আর এটা হচ্ছে আদি দৈর্ঘ্য, তারটির দৈর্ঘ্য বিকৃতি কত হবে? আমরা জানি বিকৃতি মানে কি, L/L, এই জিনিসটাকে বলা হয় বিকৃতি, ঠিক আছে। সো আমাদের এল এর মান কত ছিল, 0.02, ক্যাপিটাল এল হচ্ছে 2। সো আমরা যদি এখন ক্যালকুলেশন করি সেটা হবে 0.01। সো এটাই হচ্ছে আমাদের বিকৃতির মান। আচ্ছা, টি তাপমাত্রায় 1 লিটার বায়ুকে উত্তপ্ত করা হয়েছে, 1 লিটার বায়ুকে উত্তপ্ত করা হয়েছে কত তাপমাত্রায়? উক্ত বায়ুর চাপ এবং আয়তন উভয় দ্বিগুণ হবে। সো চাপ আয়তন উভয় দ্বিগুণ করে ফেলছি আমাদের, অর্থাৎ চাপ আয়তন কোনোটাই ফিক্সড না, টেম্পারেচারও কি ফিক্সড না। সো পি ভি টি তিনোটাই যেহেতু ফিক্স না, সো আমাদের সূত্রটা হবে P1 V1 বাই T1 ইজ ইকুয়ালস টু P2 V2 বাই T2। সো আমাদের এখানে বের করতে হবে T2 মান কত। সো T2 মান যদি আমাদের বের করতে হয়, আমরা জানি T2 ইজ ইকুয়ালস টু P2 V2 বাই P1 V1 ইন্টু T1। ওকে, বা T1 এর মান তো আমাদের জানি। সো আমাদের P2 মানে কি, পরিবর্তিত আয়তন, চাপ এবং আয়তন উভয় দ্বিগুণ হয়ে গেছে। সো এখানে হবে 2P, আয়তনও কত হয়ে যাবে 2V, আগের চাপ P, আগের আয়তন V, আগের টেম্পারেচার যে T। সো পিবি যদি আমরা কাটি, আমরা দেখবো আমাদের টেম্পারেচারটা 40 হয়ে যাচ্ছে। সো 40 হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। 10 নম্বরে হচ্ছে কোনো আদর্শ গ্যাসের ক্ষেত্রে অণুর গতিশক্তি বনাম পরম তাপমাত্রার ক্ষেত্রে প্রযোজ্য কোনটি? আচ্ছা, গতিশক্তির সাথে টি এর কী সম্পর্ক? আমরা জানি গতিশক্তি কে ইজ ইকুয়ালস টু 3/2 nRT, বা গতিশক্তির সাথে তাপমাত্রার সমানুপাতিক সম্পর্ক, বা সমানুপাতিক চিহ্নটা যদি এখন আমরা তুলি কে ইন্টু টি। সো গতিশক্তি বনাম টেম্পারেচার, অর্থাৎ ওয়াই বনাম এক্স। সো গতিশক্তিকে আমাদের ওয়াই অ্যাক্সিস ধরতে হবে, টেম্পারেচারকে যদি ওয়াই অ্যাক্সিস ধরি, আমাদের সমীকরণটা এই ফরমেশনে আসে, ওয়াই ইজ ইকুয়ালস টু কে এক্স বা ওয়াই ইজ ইকুয়ালস টু এম এক্স ফরমেশনে। সো লেখচিত্রটা হবে মূলবিন্দুগামী সরলরেখা, যেটা এখানে গ নাম্বারটা নির্দেশ করতেছে। ওকে, সো 11 নম্বর আসি আমরা। একজন ব্যক্তির ওজন পৃথিবীর পৃষ্ঠে 785 নিউটন, মঙ্গল গ্রহের পৃষ্ঠে 298 নিউটন, মঙ্গলের পৃষ্ঠে অভিকর্ষীয় ক্ষেত্রের তীব্রতা কত? ওকে, আচ্ছা, অভিকর্ষীয় ক্ষেত্রের তীব্রতা মানে কি? অভিকর্ষীয় প্রাবল্য না? আমরা জানি অভিকর্ষীয় প্রাবল্যের যে ইকুয়েশন সেটা হচ্ছে E ইজ ইকুয়ালস টু F/m। আমরা F এর সূত্র কি জানি? মহাকর্ষ প্রাবল্যের সূত্র, মহাকর্ষ বল G ক্যাপিটাল M স্মল m ডিভাইডেড বাই r স্কোয়ার, আর নিচে স্মল m। সো অভিকর্ষ প্রাবল্য G ক্যাপিটাল M বাই r স্কোয়ার। আচ্ছা, G ক্যাপিটাল M বাই r স্কোয়ার, এটা না কিসের সূত্র ছিল মনে আছে? এটাই হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণের সূত্র না? তার মানে কি, অভিকর্ষ ক্ষেত্রের তীব্রতা যে জিনিসটা মিন করে, তোমার অভিকর্ষ ত্বরণ কি একই জিনিস মিন করে, তার মানে তোমার অভিকর্ষ ত্বরণটাই বের করতে হবে। সো প্রথমে যে তোমাকে বলা আছে ব্যক্তিটার ওজন পৃথিবীর পৃষ্ঠে 785 নিউটন। সো পৃথিবীর জন্য যদি তুমি বের করো, আমরা জানি পৃথিবীর জন্য W ইজ ইকুয়ালস টু M, পৃথিবীর অভিকর্ষ ত্বরণ। সো বস্তুর ভর কত? বস্তুর ভর হচ্ছে পৃথিবীতে ওজন বাই পৃথিবীতে অভিকর্ষ ত্বরণ। সো এটা যদি ক্যালকুলেশন করো, তোমার আলটিমেটলি মান বের হবে 785কে 9.8 দিয়ে ভাগ দাও, 80.1 কেজি। সো 80.1 কেজি ভর হয়েছে তার ভর।
সো তার ভর যদি 80.1 কেজি হয় তাহলে মঙ্গল গ্রহের পৃষ্ঠে যেটা, ঠিক আছে, সো মার্সের পৃষ্ঠে অভিকর্ষ তার ওজন কি হবে, তার ভর ইন্টু মার্সের অভিকর্ষ ত্বরণ। তার ভর কি চেঞ্জ হবে এক গ্রহ থেকে আরেক গ্রহে গেলে? না। সো মার্সের পৃষ্ঠে যদি অভিকর্ষ ত্বরণ আমাদের বের করতে হয় তাহলে মার্সের ওজন ডিভাইড বাই তার ভর দিয়ে ভাগ দিতে হবে। এবং মঙ্গল পৃষ্ঠে তার ওজন আমাদের বলা আছে 298, এটাকে যদি আমরা 80.1 দিয়ে ভাগ দিই তাহলে আমাদের মান বের হবে প্রায় 3.7। সো 3.72 নিউটন পার কেজি, এটাই আমাদের কি অ্যান্সার। কারণ অভিকর্ষ প্রাবল্য বা অভিকর্ষীয় ক্ষেত্রের তীব্রতার একক কি হবে, F/m। এফ এর একক তো নিউটন আর এম এর একক কেজি। সো নিউটন পার কেজিও তুমি বলতে পারো, আবার চাইলে মিটার পার সেকেন্ড ইনভার্স 2ও বলতে পারো, যেটাই অ্যান্সার হবে সেটাই। ওকে, এখন চলো আমরা 12 নম্বরটা করি। সো 12 নম্বরে কি বলা আছে, গ্যাসের অণুসমূহের গড় বেগ, আচ্ছা, গ্যাসের অণুসমূহের গড় বর্গবেগের বর্গমূলের মান অর্থাৎ সিআরএমএস মান টেম্পারেচারের সাথে সম্পর্ক কী? আমরা জানি সিআরএমএস এবং টেম্পারেচারের ভিতরে একটা সম্পর্ক আছে। সিআরএমএস ইজ ইকুয়ালস টু √3RT/m। সো সিআরএমের সাথে টি এর সম্পর্ক কি? বর্গমূলের সমানুপাতিক। সো এটাই হচ্ছে অ্যান্সার। 13, নিজ অক্ষের চতুর্দিকে ঘূর্ণায়মান একটি চোঙের ভর এত কেজি এবং অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক 0.1 কেজি মিটার স্কোয়ার। সো ঘূর্ণায়মান চোঙটির ব্যাসার্ধ কত? ওকে, সো চোঙের ভর দেওয়া আছে, অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক দেওয়া আছে। আচ্ছা, আমরা যদি চিন্তা করি এই চোঙটা হচ্ছে এই ধরনের, এই শেপের, ওকে। সো তার অক্ষের সাপেক্ষে ঘুরতেছে বলতে এটাকে আমরা চোঙের অক্ষ ধরতে পারি, অর্থাৎ চোঙের ব্যাসার্ধের সাপেক্ষে এই যে অক্ষটা, এই অক্ষের সাপেক্ষে চোঙটা এইভাবে বৃত্তাকার পথে ঘুরতেছে। চোঙ সে যদি বৃত্তাকার পথে ঘুরে, তার ভর দেওয়া আছে আমাদের এখানে কত, 5 কেজি, এবং তার জড়তার ভ্রামক 0.1 কেজি মিটার স্কোয়ার। ওকে, এখন আমাদের মনে রাখতে হবে যে চোঙের ক্ষেত্রে, ঘূর্ণায়মান চোঙের ক্ষেত্রে জড়তার ভ্রামকের সূত্র কি? চোঙের ক্ষেত্রে জড়তার ভ্রামকের সূত্রটা হচ্ছে ½ m²। সো 0.1 হাফ, তার এম তো আমরা জানি 5 কেজি, সো r²। সো এখান থেকে যদি আমরা আর ক্যালকুলেট করি আমরা দেখবো এটার মান আসতেছে প্রায় 0.2 মিটার। সো এটা হচ্ছে অ্যান্সার। একটি দোলক ঘড়ি পাহাড়ের চূড়া হতে পাহাড়ের পাদদেশে আনা হয়েছে। সো পাহাড়ের চূড়া থেকে পাহাড়ের পাদদেশে আনছি আমরা। সো ধরো এটা হচ্ছে পাহাড়, পাহাড়ের চূড়া থেকে পাহাড়ের পাদদেশে আনছি। কোন জিনিসটা চেঞ্জ হবে পাহাড়ের চূড়া থেকে পাহাড়ের পাদদেশে আনলে? দোলক ঘড়ির টাইম পিরিয়ড চেঞ্জ হয়েছে। এখন দোলক ঘড়ির টাইম পিরিয়ড কেন চেঞ্জ হয়? আমরা জানি পাহাড়ের যেহেতু একটা নির্দিষ্ট উচ্চতা আছে, হাইট, সেই হাইটে অভিকর্ষ ত্বরণ একটা নির্দিষ্ট হয় এবং পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ আরেকটা হয়। তার মানে উপরের অভিকর্ষ ত্বরণ থেকে নিচের অভিকর্ষ ত্বরণ ভিন্ন। এখন উপর থেকে যদি আমরা নিচে যাই, আমরা তো জানি পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ সর্বোচ্চ, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ আগে ছিল কম, এখন কি বেশি। সো অভিকর্ষ ত্বরণের সাথে দোলনকালের কি সম্পর্ক? 1/g, অর্থাৎ যেখানে অভিকর্ষ ত্বরণের মান বেশি হবে সেখানে দোলনকাল আমাদের কি হবে? কম হবে। সো উপর থেকে যেহেতু চূড়া থেকে যেহেতু গোড়াতে আনার ফলে জি এর মানটা যেহেতু বেড়েছে, সো আমাদের দোলনকাল অবশ্যই কি হবে? হ্রাস পাবে। সো 1 নম্বরটা ঠিক আছে আমাদের। তারপর কি হয়েছে? সময় হারাবে। আচ্ছা, সময় হারাবে বলতে কি বোঝাইছে আমাদের? সময় হারাবে বলতে বোঝাইছে যে ধরো একটা দোলক ঘড়ি 1 ঘন্টা মানে মনে করো 1 মিনিট মানে কত? 60 সেকেন্ড। সো দোলক ঘড়ি যদি তার একটা পূর্ণ দোলন যদি কম স্পন্দন, মনে করো এখান থেকে দোলক ঘড়িটা এখানে আসছে, ফলে 1 সেকেন্ড হয়েছে, এখান থেকে এখানে গেছে 2 সেকেন্ড হয়েছে, ঠিক আছে। সো উপরে মনে করো একটা দোলক ঘড়ি যদি উপরে ওঠে, ফলে সে এই দোলক ঘড়িটা কি তখন তার দোলনকালটা বেড়ে যায়। তার মানে ওই দোলক ঘড়িটা এখান থেকে এখানে যাইতে 1 সেকেন্ডের বেশি সময় নেয়। সো তার মানে 2 সেকেন্ডে সে ওইখানে যায়। সো উপরে উঠলে সে সময়টা কি হয়? হারায়। অর্থাৎ সে হারায় বলতে জিনিসটা এমন হয় যে 60 সেকেন্ড মানে কি 60টা দোলন দেওয়ার কথা,
আমরা চূড়ার কথা বলতেছি। সো চূড়াতে 60টা দোলন দেওয়ার কথা। বাট তোমরা তো জানো যে দোলক ঘড়ির উপরে উঠলে তার দোলনকাল আর 2 সেকেন্ড থাকে না, তার দোলনকাল 2 সেকেন্ড থেকে বেশি হয়ে যায়। তার মানে আমরা ধরলাম 3 সেকেন্ড, অর্থাৎ 3 সেকেন্ড মানে কি 1.5 সেকেন্ড পরে সে এখানে যাবে, 1.5 সেকেন্ড পর সে এখানে যাবে, অর্থাৎ দোলকটা 1.5 সেকেন্ড হয়ে গেছে এখানে গেছে, 1.5 সেকেন্ড হয়ে গেছে এখানে গেছে। প্রকৃতপক্ষে দোলকটা 2টা দোলন দিছে, সো সেই 2টা দোলনে তো 3 সেকেন্ড হয়ে গেছে না। সো এরকমভাবে 60 সেকেন্ড হইতে কি দোলকটা 60টা দোলক দিতে হবে না, দোলক আরও কিছুটা কম দিবে। আমরা ধরলাম ধরো 40টা দোলক দিতেই 60টা দিয়ে দিছে, তার মানে সে কি সময় কি হারাইছে নাকি সময় বাড়ছে? এখানে সে সময় কি করলো, হারাইলো। সো সময় যেহেতু সে উপরে হারায়, নিচে গেলে সময় কি হবে, সময় লাভ করবে। সো আমাদের এখানে অ্যান্সার কি হবে, 1 এবং 3। ওকে, দুর্বল নিউক্লিয় বলের জন্য দায়ী কোনটি? আর বোসন হচ্ছে দুর্বল নিউক্লিয় বলের জন্য দায়ী। ওকে, এটা গেল, এটা ইজি ছিল। এবি অক্ষের সাপেক্ষে চাকতির চক্রগতির ব্যাসার্ধ কত? সো আমরা জানি চাকতি সেটা হচ্ছে নিরেট রিংয়ের মতো। সো নিরেট রিংয়ের যে অক্ষের সাপেক্ষে যে জড়তার ভ্রামক হবে সেটা কত হয়? অক্ষের সাপেক্ষে যে জড়তার ভ্রামক হয় সেটা হয় আমাদের হাফ mr²। সো অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে হাফ mr²। সো এবি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, এবি অক্ষের সাপেক্ষে চাকতির চক্রগতির ব্যাসার্ধ যদি বের করতে হয়, এটা ইজ ইকুয়ালস টু m² হইতে হবে। যদি আমরা কাটি, সো আমাদের চক্রগতির ব্যাসার্ধ হবে √r²/2 √2 মিটার। সো এটা হচ্ছে এবি অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ। ওকে, তারপর আমাদের এখানে কি বলছে, এবি অক্ষের সাপেক্ষে চাকতির জড়তার ভ্রামক সিডি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের কত গুণ? ওকে, এবি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আমাদের বের হয়ে গেল হাফ mr²। সিডি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কি? আচ্ছা, সিডি অক্ষটা দেখো সমান্তরাল অক্ষ। সো আমরা জানি সমান্তরাল অক্ষ উপপাদ্য প্রয়োগ করে সিডি অক্ষরটা ইজিলি বের করা যায়, যে কোন অক্ষ আগে অক্ষটা কোথায় ছিল, এখানে। সো অক্ষটা প্রথমে যেখানে ছিল সেটার যে জড়তার ভ্রামক হাফ mr², তার সাথে যতটুকু তাকে সমান্তরালে শিফট করছি, কতটুকু সমান্তরালে শিফট করছি, তার ব্যাসার্ধ পরিমাণ। তাহলে যতটুকু তাকে সমান্তরালে শিফট করি m ইন্টু যতটুকু শিফট করলাম তার হোল স্কোয়ার। সো এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করি, আচ্ছা 2 তো আমরা r² লিখতে পারি, কারণ 2 হচ্ছে ব্যাসার্ধ। সো হাফ mr² প্লাস 1 mr²। সো একটা mr² সাথে অর্ধেকটা যোগ করলে 3/2, অর্থাৎ 1/2টা mr² হবে। সো আগে ছিল হাফ mr², এখন হয়ে গেছে কত, 3/2 mr², অর্থাৎ আগেরটার চেয়ে এখন 3 গুণ হয়ে গেছে। সো এবি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক সিডি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের কত গুণ, অর্থাৎ IAB, সেটা সিডিকে কত দিয়ে গুণ দিলে পাবা তুমি? সিডিতে হচ্ছে 3/2 mr², এটাকে তুমি 1/3 যদি গুণ দাও তখনই কিন্তু পাবা, অর্থাৎ সেটার 1/3 গুণ। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো 16, 17 গেল, তারপর চলো 18। একটা সরল দোলকের দোলনকাল 100% বৃদ্ধি করার জন্য কার্যকর দৈর্ঘ্য কত করতে হবে? আচ্ছা, 100% বৃদ্ধি, এখন সরল দোলকের দোলনকাল কত? আমরা জানি সরল দোলকের দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড। সো 100% যদি দোলনকাল বৃদ্ধি করে দেই, টি প্রাইম কত হবে? 4 সেকেন্ড। কারণ আমরা যদি কোনো একটা জিনিস 2 টাকা দিয়ে কিনে 100% লাভ করতে চাই, তাহলে আমাদের কত টাকায় বিক্রি করতে হবে? 4 টাকায় বিক্রি করতে হবে। সো 4 সেকেন্ড হচ্ছে আমাদের দোলনকাল। সো এখন কার্যকর দৈর্ঘ্য কী বৃদ্ধি করতে হবে? সো টি এর সাথে কার্যকর দৈর্ঘ্য কী সম্পর্ক? আমরা জানি T1/T2 √L1/L2। সো কার্যকর দৈর্ঘ্যের বৃদ্ধি যদি আমাদের বের করতে হয়, অর্থাৎ L2/L1 যদি বের করতে হয়, সো জিনিসটা যদি উল্টাও, তো ওই পাশটা উল্টায় যাবে, T2/T1 এটার হোল স্কোয়ার হবে। সো হোল স্কোয়ার, T2 মান তো হচ্ছে 4 সেকেন্ড, এটা যদি T1 হয় এটা হচ্ছে T2 হচ্ছে 4 সেকেন্ড। সো যদি এখানে ক্যালকুলেশন করো, সো এখানে 4 হবে। সো তুমি L2কে 4L1 করতে হবে, 4 গুণ করতে হবে। 4 গুণ যদি করতে, তাহলে বৃদ্ধি করতে হবে কত গুণ? আগে 4L1 করতে হবে তোমাকে, আগে ছিল L1। সো 3L1 গুণ করতে হবে, বা তোমাকে 300% করতে হবে। সো এখানে অ্যান্সার হবে 300%। ওকে, 20 নম্বর। কোনো ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট করা থাকলে তাকে কি বলে? সো পাদবিন্দু নির্দিষ্ট করা মানে কি? তুমি তাকে
তার মাথাকে যেদিকে চাও সেদিকে নিতে পারো, বাট তার পাদবিন্দু কি থাকবে, ফিক্সড থাকবে। এই ধরনের বিন্দুকে বলা হয় সীমাবদ্ধ, কারণ সেই একটা পয়েন্টে কি ফিক্সড, এটাকে বলা হয় সীমাবদ্ধ ভেক্টর। ওকে, আমরা 20 নম্বর দেখি। নদীর দৈর্ঘ্য বরাবর চলমান ট্রলারের বাধা রশির টান টি হলে, আচ্ছা তার মানে নদীর দৈর্ঘ্য বরাবর, নদীর দৈর্ঘ্য কোনটা, এটা। সো নদীর দৈর্ঘ্য বরাবর এটা, সো এটা যদি থিটা হয় এটা হচ্ছে 90 মাইনাস থিটা। টি এর এইদিকের উপাংশ হবে টি কস থিটা, আর টি এর এইদিকের উপাংশ হবে টি সাইন থিটা। সো ট্রলারের হাল দ্বারা নাকচ হয় টি কস থিটা। আচ্ছা, সো ট্রলারটা চলতে চাইতেছে কোন দিকে, নদীর দৈর্ঘ্য বরাবর চলমান ট্রলার। সো ট্রলারের নদী যেহেতু দৈর্ঘ্য বরাবর চলতেছে, সো এই বলটাকে যদি তুমি নাকচ করে দাও, ট্রলারটা কি সামনে যাবে না, কারণ এই বলের কারণে তো ট্রলার সামনে যেতে হবে, কারণ সামনের দিকে তো এটা ছাড়া আর কোনো বল নাই। সো তোমাকে অবশ্যই নাকচ করতে হবে এই বলটাকে। সো এই বলটা তোমাকে তীরের দিকে টেনে নিয়ে যেতেছে। সো তোমাকে তোমার যে হাল আছে, বৈঠা আছে, সেই বৈঠা দিয়ে এই বলটাকে নাকচ করতে হবে এই ডিরেকশনে। কত বল দিয়ে, টি কস থিটা। সো ট্রলারের হাল দ্বারা নাকচ হয় টি কস থিটা, ট্রলার সামনে এগিয়ে নিয়ে যায় টি সাইন থিটা। দুইটা বুঝলাম। তারপর কি, থিটা এর মান কমলে ট্রলারের ব্যাগ বৃদ্ধি পায়, অর্থাৎ ট্রলার সামনের দিকে যত বেশি বলে যাবে ততই কী হবে, তার ব্যাগ বেশি হবে। সো টি সাইন থিটা, এখানে থিটার মান কত হইলে টি এর মান সর্বোচ্চ হবে, আমরা জানি সাইনের সর্বোচ্চ মান 1, থিটা যখন 90 ডিগ্রি হবে। সো থিটা 90 ডিগ্রি হইলে চিন্তা করো, এই থিটার মানটা যদি ছোট হয় তাহলে কি সাইন থিটা বেশি হবে নাকি কম হবে? থিটা যদি বেশি হয় তখন কিন্তু আমাদের সাইন থিটার মান বেশি হবে। সো থিটার মান যদি কমাই দাও, তার মানে থিটার মান যদি তুমি কমাও তাহলে কি তুমি ট্রলারের ব্যাগ বাড়াবা নাকি কমাবা? তাহলে কিন্তু ট্রলারের ব্যাগ কমে যাবে। সো আমাদের অ্যান্সার হবে 1, 2। সো 22 নাম্বারটা আমরা দেখি কি, চিত্রে ই রেখাকে কি বলে, এ রেখাকে। সো এ রেখার যে ঢাল, অর্থাৎ এ পর্যন্ত যে রেখাটা, সেটা কিন্তু দৈর্ঘ্য পীড়ন দৈর্ঘ্য বিকৃতির একটা অনুপাত বুঝাইছে। সো এ যে রেখাটা, চিন্তা করো এইখানে যদি তুমি ঢাল আঁকো, দৈর্ঘ্য পীড়ন এবং দৈর্ঘ্য বিকৃতি, এটা তো একটা সমানুপাতিক গ্রাফ। তো সমানুপাতিক গ্রাফ যেহেতু, দৈর্ঘ্য পীড়ন এবং দৈর্ঘ্য বিকৃতির যে অনুপাত, এখানে কি থাকবে, সবসময় কনস্ট্যান্ট থাকবে, কারণ এটা একটা কি কনস্ট্যান্ট ঢাল, সবসময় ঢাল সমান থাকবে। সো দৈর্ঘ্য পীড়ন বা দৈর্ঘ্য বিকৃতি জিনিসটাকে আমরা কি বলি, ইয়াং মডুলাস। সো এটা হচ্ছে কি ইয়াংয়ের গুণাঙ্ক। 23 নম্বরে দেখো কি বলছে, ভূমিতে অনুভূমিক থাকা এত 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 পুরুত্বের একটি আয়তাকার দণ্ডকে উলম্ব অবস্থায় আনতে কি পরিমাণ কাজ সম্পাদিত হবে। ওকে, আগে আমরা মনে করো এটা হচ্ছে ভূমিতে আছে। সো দৈর্ঘ্য প্রস্থ আছে এটা, আর একটা নির্দিষ্ট উচ্চতার পুরুত্ব আছে আর কি। আচ্ছা, ধরো এটা দৈর্ঘ্য 1.04, এটা হলো প্রস্থ, আমাদের প্রস্থ কত বলছে, 4 সেন্টিমিটার, আর যে উচ্চতাটা সেটা ধরো 4 সেন্টিমিটার। আচ্ছা, এই পুরা সিনারিওতে এই ইটের ভরকেন্দ্র কোথায় বলতে পারো? ইটটাকে যদি তুমি সমান দুইটা ভাগে ভাগ করো, অর্থাৎ তাকে দৈর্ঘ্য বরাবর অর্ধেক করো এবং উচ্চতা বরাবর যদি অর্ধেক করো, যে পয়েন্টটা হবে সেই পয়েন্টটা যদি তুমি চিন্তা করো, তোমার হাতের কাছে যে বইটা আছে সেই বইটার ভরকেন্দ্র তোমার বইটার যে পুরুত্ব আছে না, মনে করো তোমার বইটা যদি খাটের উপর, মানে তোমার টেবিলের উপর এইভাবে থাকে, ঠিক আছে, মনে করো এটা বইয়ের মলাটটা। সো ঠিক বইয়ের দেখো, বইয়ের কিন্তু ঠিক এই পয়েন্টের ভিতরে তোমার বইয়ের ভরকেন্দ্র, সেন্টার অফ মাসটা থাকবে। সো এই কেন্দ্রটা, এই যে সেন্টার অফ মাসটা বইটা, তোমার যে বইয়ের যে পুরুত্বটা আছে না, সেই পুরুত্বের কত অর্ধেক উচ্চতায় আছে না ভূমি থেকে বা টেবিলের উপর থেকে। আমাদের ক্ষেত্রে ওই বইটা আমরা মনে করো এখানে যে জিনিসটা সেটা সেই বইটাই দিছে, অর্থাৎ আদি অবস্থায় বইটা যখন কোয়েশ্চেন অনুযায়ী রাখা ছিল প্রথমে, ওই মোমেন্টেই বইয়ের যে ভরকেন্দ্র সেটার উচ্চতা ভূমি থেকে ছিল 2 সেন্টিমিটার উচ্চতায়। সো 0.02 মিটার উচ্চতায় ছিল। তারপর বইটাকে যদি তুমি দাঁড় করাও তাহলে তোমার এই পয়েন্টটা কোথায় তখন উঠা যাবে, একটু নিচে দেখো তো, আমরা যে নিচের জিনিসটা আঁকতেছি। সো বইটাকে এখন দাঁড় করাইতেছো, সো মলটের যে পার্টটা সেটা নিচে এসে গেছে, যে সাইডের যে মোটা অংশটা আর কি, সো সেটা নিচে হয়ে গেছে। তো তোমার এখন বইয়ের মলটটা এখন হয়ে গেছে। এখন চিন্তা করো তো, তোমার এই যে পয়েন্টটা,
এই পয়েন্টটা কি এখন তোমার যে বইয়ের যে লেন্থ, সেই লেন্থের অর্ধেক না? সো বইয়ের লেন্থ কত তোমার? 104 সেন্টিমিটার। সো 52 সেন্টিমিটার বা 0.52 মিটার উচ্চতায় এখন তোমার কি চলে আসলো? ভরকেন্দ্র চলে আসছে। সো তোমার ভরকেন্দ্র আগে ছিল 0.02 মিটারে, এখন ভরকেন্দ্র চলে আসছে 0.52 মিটারে। সো তোমার ভরকেন্দ্রের সরণ কত হয়েছে? 0.52 থেকে যদি তুমি বাদ দাও 0.02 মিটার, অর্থাৎ তোমার ভরকেন্দ্রের সরণ কিন্তু হয়েছে 5 মিটার। সো আমরা তো জানি কৃত কাজ ডাব্লিউ ইজ ইকুয়ালস টু mgh, যেখানে h কি? ভরকেন্দ্রের সরণ বোঝায়। সো তোমার যে বইটা সেটার বড় হচ্ছে 2 কেজি, জি হচ্ছে 9.8, আর ভরকেন্দ্রের সরণ হচ্ছে 0.5 মিটার। সো এটা যদি তুমি একটু করো, 0.5 ইন্টু 2 হচ্ছে 1, অর্থাৎ 9.8 জুল হবে তোমার কাজ। ঠিক আছে, সো এটা হচ্ছে অ্যান্সার আমাদের। আচ্ছা, সংনম্যতার একক কি? ওকে, সংনম্যতা জিনিসটা কি? সংনম্যতা আমরা জানি আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি। সো সংনম্যতা এটা হচ্ছে আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি ইজ ইকুয়ালস টু 1 বাই আয়তন গুণাঙ্ক, জিনিসটাকে বলে বাল্ক মডুলাস। বাল্ক মডুলাস হোক, আয়তন গুণাঙ্ক, বাল্ক মডুলাস, ইয়াং মডুলাস, যেই মডুলাসই হোক, আমরা জানি সব ধরনের মডুলাসের একক হচ্ছে নিউটন পার মিটার ইনভার্স 2। সো নিউটন পার মিটার ইনভার্স 2 এর ইনভার্সের একক কী হবে? মিটার স্কোয়ার। সো মিটার স্কোয়ার পার নিউটন। ঠিক আছে, এটাই হবে আমাদের এখানে অ্যান্সার। সো নিউটন ইনভার্স মিটার স্কোয়ার। আচ্ছা, আমাদের দুইটা কোয়েশ্চেন বাকি ছিল। একটা হচ্ছে 21 নম্বর কোয়েশ্চেনটা, পৃথিবীর ভর ব্যাসার্ধ দেওয়া আছে, পৃথিবীর পৃষ্ঠ হতে এম ভরের বস্তুকে অসীমে নেওয়া হয়েছে। সো এই ক্ষেত্রে আমাদের সম্পাদিত কাজের রাশিমালা নির্ণয় করো। সো আমরা জানি কৃত কাজ ডাব্লিউ ইজ ইকুয়ালস টু মাইনাস ক্যাপিটাল জি এম স্মল এম ডিভাইডেড বাই আর। সো পৃথিবীর পৃষ্ঠে থেকে তাকে অসীমে নিয়ে যাওয়া হয়েছে। সো অসীমে তার কৃতকাজ কত হবে, বা অসীম উচ্চতায় তার কৃতকাজ কত, সেটা যদি আমরা এখন বের করি। আচ্ছা, এটা বের করার একটা সহজ ওয়ে আছে। ঠিক আছে, আমরা সহজ ওয়েতেই করি। যে আমরা জানি ডাব্লিউ ইজ ইকুয়ালস টু ভি ইন্টু এম, বা আমাদের যদি কখনও কৃতকাজের পরিবর্তন বের করতে হয়, সো আমরা বিভব শক্তির যদি পরিবর্তন পাই কোথাও, সেটাকে এম দিয়ে গুণ দিলেই আমাদের মানটা বের হয়ে যাবে। সো স্মল এম ইন্টু বিভব শক্তির পরিবর্তন। আচ্ছা, এখানে বিভব শক্তির পরিবর্তন কোথা থেকে কোথা পর্যন্ত হয়েছে? যে আমরা জানি তার ভূপৃষ্ঠ থেকে তাকে অসীমে নিয়ে যাওয়া হয়েছে। মাইনাস জি ক্যাপিটাল এম পৃষ্ঠের জন্য আর। ঠিক আছে, তারপর হচ্ছে মাইনাস জি ক্যাপিটাল এম, তাকে যেহেতু অসীমে নিয়ে গেছি আমরা, সো অসীমে যদি আমরা নিয়ে যাই, সো তার হাইট কত হবে? এখানে ইনফিনিটি হবে। সো এই পুরা পার্টটা কী হয়ে গেল? আমাদের জিরো হয়ে গেছে। সো পুরা পার্টটা যদি আমাদের জিরো হয়, তাহলে আমরা এখানে লিখতে পারি মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর। সো এখানে আমরা এটাকে একটু শর্ট করতে পারি মাইনাস, আমরা জানি জি ক্যাপিটাল এম ইজ ইকুয়ালস টু জি আর স্কোয়ার এম আর, বা আর যদি কাটো এখানে মাইনাস জি এম ইন্টু আর। আচ্ছা, এখানে মানটা পজিটিভ হবে। রিজন হচ্ছে যে ভূপৃষ্ঠে তার যে বিভব শক্তি সেটা কি হবে? কম হবে অসীমের তুলনায়। সো আলটিমেটলি এইটা মাইনাস মাইনাস এইটা, সো পুরো ভ্যালুটা পজিটিভ হওয়ার কথা। সো এখানে পজিটিভ ভ্যালু হবে। সো এই পরিমাণ পজিটিভ শক্তি যদি আমরা তাকে দিতে পারি, তখন সে কী যাবে? অসীমে যাবে। সো আমাদের সলিউশন হবে ঘ। ঠিক আছে, ক হবে না। আশা করি বুঝতে পারছো এটা। তারপর চলো আমরা 24 নম্বর ম্যাথটা একটু দেখি। আচ্ছা, 24 নম্বর ম্যাথে আছে কি, সূর্য এবং গ্রহের দূরত্ব যদি দ্বিগুণ করা হয়, এর গতি কত গুণ হবে? ওকে, সো গ্রহের গতি সম্পর্কিত একটা সূত্র তো আমরা জানি ভি ইজ ইকুয়ালস টু রুট ওভার জি এম বাই আর। ঠিক আছে, এখানে আর যদি আমরা স্মল আরও লিখি, যে তাদের মধ্যেকার ডিস্টেন্স, সেন্টারের মধ্যেকার ডিস্টেন্স। সো সেই সেন্টারের মধ্যেকার ডিস্টেন্স কত করছি আমরা? দ্বিগুণ করে দিয়েছি। সো মধ্যকার দূরত্ব যদি দ্বিগুণ হয়,
তাহলে চিন্তা করো ভি এবং ভি প্রাইমের ভিতরে কী সম্পর্ক আছে। আমরা দেখতে পাইতেছি ভি প্রাইম যেটা সেটা ভি এর 1/√2 গুণ। সো আলটিমেটলি রেজাল্ট হবে এখানে 1/√2। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার, এখানে অ্যান্সারটা নাই। এই হলো আমাদের কুমিল্লা বোর্ড সলিউশন। আশা করি বুঝতে পারছো। আল্লাহ হাফেজ।